নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে এই দেশে লাগু হয়ে গেল সিএএ। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বিল পাশ হওয়ার 4 বছর পর কার্যকরী হলো নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি নিয়ম। লোকসভা ভোটের আগেই কেন লাগু? একেবারেই তাই, এবং এই নিয়েই রাজনৈতিক জল্পনা চলছিল। তো এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এই সিএএ আইন, কেনই বা বিতর্ক, দেখুন। অবশেষে কার্যকর সিএএ। বিল পাশ হওয়ার 4 বছর পর লাগু হলো নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি নিয়ম। 2019 সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হয় বিলটি, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। মাঝে কেটে গিয়েছে 4টি বছর। 2024-এর লোকসভা ভোট ঘোষণার ঠিক আগে সোমবার বিজ্ঞপ্তি জারি করে সিএএ লাগু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কি এই সিএএ আইন? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর প্রয়োজনীয়তা বলে দাবি কেন্দ্রের। 3 দেশে 6 সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সি। প্রতিবেশী নেপাল বা শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানরা অবশ্য এই আইনের সুবিধে পাবেন না। 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছিলেন তাদেরকে এই আইনের আওতায় আনা হবে। কেন এই আইন নিয়ে বিতর্ক? 1955 নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। নির্দিষ্ট মেয়াদের বেশি সময় ভারতে থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হতো। কিন্তু 2019 সালে আইন সংশোধিত করা হয়। আইনে নির্দিষ্ট ধর্মের উল্লেখ করা হয়। তাই সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেন। কেন্দ্রের সিএএ লাগুর সিদ্ধান্তের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা তুলতেই ভোটের আগে পদক্ষেপ তো তৃণমূল নেত্রীর। আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম। কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যেবেলায় যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন। 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলি আউড়ে বেড়াচ্ছেন। সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে গেরুয়া শিবির। আমাদের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি। কারণ দীর্ঘ 75 বছরের লড়াই, এবং সেই লড়াইয়ে 3 পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। মতুয়া শিবিরের একাংশের খুশি হওয়া, মিষ্টি বিতরণ। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর। আইনের নতুন নিয়ম বিধিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোণঠাসা হয়ে পড়বে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। রাজ্যে তৃণমূলের 42 আসনে প্রার্থী ঘোষণার পরেই ইন্ডিয়া জোট নিয়ে গভীর সংকট দেখা দিল। শুরু হয়ে গেল দোষারোপের পালা। অধীর চৌধুরীর দাবি মোদীকে চটাবেন না, তাই জোট ভেঙেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে তৃণমূলের অভিযোগ অধীরের জন্যই এগোতে পারেনি ইন্ডিয়া জোট। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে। মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। প্রতিপক্ষ বিজেপি, প্রতিপক্ষ সিপিএম, প্রতিপক্ষ কংগ্রেস। ব্রিগেডের সভা মঞ্চ থেকে একলা চলোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে অখিলেশের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিলেও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের পক্ষে একটাও শব্দ ব্যয় করেননি মমতা। মমতার একলা চলো নীতিকে কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। ইন্ডিয়া জোটের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। জোট না হওয়ার জন্য অধীরকেই দায়ী করেছে তৃণমূল। কথা চলছিল, কিন্তু প্রতিনিয়ত এই ইন্টারভেনিং পিরিয়ড, এই গত 3 মাস ধরে
ক্রমাগত এই যে সেলফ স্টাইলড কনসালট্যান্ট অফ বিজেপি অ্যান্ড সিপিএম, মানে স্বঘোষিত বিজেপি এবং সিপিএম এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওদের সুরে সুর মিলিয়ে যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন অনবরত। আর সেখানে জাতীয় কংগ্রেস বলছে আমরা একটা চেষ্টা করছি আন্তরিকভাবে জোট করার। হাইকমান্ড বারবার জোট বার্তা দেওয়ার পরেও ভিন্ন সুর শোনা যায় অধীরের গলায়। জোটের প্রশ্নে অধীরের ভূমিকা নিয়ে তৃণমূল লাগাতার প্রশ্ন তুলে গিয়েছে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সবসময় আলোচনার পক্ষেই ছিল এবং প্রার্থী ঘোষণাও যৌথভাবে চেয়েছিল, যেমন গোয়া, দিল্লি বা উত্তরপ্রদেশে হয়েছে। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বহরমপুরে অধীরগড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের পরাজয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, সেই ঘোষণা করুন দিদি, চ্যালেঞ্জ অধীর চৌধুরীর। ফের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহরমপুর লোকসভায় তাঁর বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর চৌধুরী। অন্যদিকে অধীর চৌধুরীকে কটাক্ষ তৃণমূলের। ব্রিগেডের ময়দান থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যে একাই 42টি লোকসভা আসনে লড়বে সেটা আগেই ঘোষণা করেছিল তৃণমূল। রবিবার দুপুরে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো তৃণমূলের তরফে। বহরমপুর থেকে টানা 5 বারের জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী 2014 সালে কংগ্রেসের যখন দুরবস্থা, তখনও বহরমপুরে 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন কংগ্রেস সাংসদ। ফের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহরমপুর লোকসভায় তার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী। অধীর বলেন, তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বে দিশেহারা, সে কারণেই বাইরে থেকে প্রার্থী করা হচ্ছে বহরমপুর লোকসভায়। তবে যে কেউ দেশের যে কোনো প্রান্তে লোকসভা ভোটে লড়াই করতেই পারেন। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান প্রসঙ্গে মন্তব্য অধীর চৌধুরীর। ক্রিকেটার কখনো রাজনীতি করবেন তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন। প্রসঙ্গত 2014 সালের লোকসভা ভোটে বহরমপুর দখল করতে মমতা পাঠিয়েছিলেন ইন্দ্রনীল সেনকে, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। প্রায় 3,56,000 ভোটে জিতেছিলেন অধীর। পরে অধীরের জেলায় কংগ্রেসের দুর্গ ভাঙতে মমতা পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু এখন বিজেপিতে। 2019 সালের লোকসভা ভোটে প্রথমবার 2টি লোকসভা আসন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর থেকে জেতে তৃণমূল, কিন্তু অধীরকে হারানো যায়নি। তার বিরুদ্ধে কংগ্রেস থেকে আসা অপূর্ব সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল। তাতে ব্যবধানও অনেক কমেছিল, কিন্তু শেষ পর্যন্ত বহরমপুর ধরে রাখতে সক্ষম হন অধীর। অধীর চৌধুরীকে কটাক্ষ রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার বহরমপুর থেকে মাথা ঘুরে গেছে, আর রাত্রে ঘুমাচ্ছে না। সকাল থেকে আবল তাবল বলছে, কখনো বলছে ভালোই হলো, ওর সঙ্গে সঙ্গে আমার নামটাও পৃথিবীর সবাই জেনে যাবে। তাহলে স্বীকার করছেন যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার বা সেলিব্রিটি। তো এখন আবার বলছে যে রাজ্যসভায় পাঠালেই পারত তৃণমূল কংগ্রেস ওকে। মানে উনি এখন পরামর্শদাতা তো আছেন এই বিজেপি এবং সিপিএম এর, এখন তৃণমূলেরও পরামর্শদাতা হতে চাইছে। ইউসুফ পাঠানকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কংগ্রেসের পোড় খাওয়া রাজনীতিবিদ অধীর চৌধুরীর বিরুদ্ধে। এটাই এখন মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন রাজনীতির কারবারিরা। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ 24 ঘন্টার মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশের নির্দেশ এসবিআইকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। কোন রাজনৈতিক দল কার কাছ থেকে কত টাকা নিয়েছে সেই তথ্যই জানানোর নির্দেশ শীর্ষ আদালতের। নির্দেশ না মানলে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি আদালতের। কাউন্টডাউন 24 ঘন্টা, ডেডলাইন 12ই মার্চ বিকেল 5টা। সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানাতে হবে। কোন রাজনৈতিক দল কার কাছ থেকে কত টাকা নিয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কোন দলের কত টাকা
2023 সাল পর্যন্ত যা হিসেব তাতে বিজেপি একাই পেয়েছে 6,564 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1,135 কোটি টাকা এবং তৃণমূল পেয়েছে 1,096 কোটি টাকা। এসবিআইকে তথ্য দিয়ে জানাতে হবে এই প্রায় 12,000 কোটি টাকার উৎস কি। 24 ঘন্টার মধ্যে সেই তথ্য দিতে না পারলে আদালত অবমাননার মামলা করা হবে। 15 ফেব্রুয়ারি 2024। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে জানায় সুপ্রিম কোর্ট। 2019 সালের 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর ফের মামলা করায় আদালতে। কমন কজ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম নামের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সিপিএম মামলা দায়ের করে আদালতে। এরই মধ্যে এসবিআই 30 জুন পর্যন্ত তথ্য জানানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। এসবিআই এর আর্জি খারিজ করে আদালত। 12 মার্চ বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 15 মার্চ 2024। 15 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে আর আরামবাগ আসনে এবারে প্রার্থী করল না তৃণমূল। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী ভূমিকন্যা মিতালি বাগ। জেতার বিষয়ে প্রত্যয়ী মিতালি বাগ। এই মাটির দোতলা বাড়িতেই থাকেন 2024-এর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। একেবারেই নতুন মুখ আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। টিকিট পাওয়ার পরেই কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন তিনি। সোমবার গোঘাটের শেষ প্রান্তের প্রত্যন্ত গ্রাম ডাটপুর থেকে কামারপুকুরে আসেন তিনি। মহারাজদের সঙ্গে দেখা করে মঠে পুজো দেন তিনি। হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে কর্মীদের নিয়ে প্রচার করা শুরু করেন। দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে আর আরামবাগ আসনে এবারে প্রার্থী করেনি তৃণমূল। পেশায় মিতালি বাগ অঙ্গনওয়াড়ি কর্মী। তার রাজনীতিতে আসা 2010 সালে। বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য, গোঘাট 2 নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তিনি। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যের দায়িত্বও সামলেছেন এক সময়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA পাশ করেন 2001 সালে। গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে মাটির দোতলা বাড়িতে থাকেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। গ্রাসরুট থেকেই তৃণমূল নামটা এসেছে। কাজেই সেদিক থেকে ওনার অভিমতে আসা, সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে। দায়িত্ব অনেক বাড়লো, এদিকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। দল যখন ডিক্লেয়ার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন, ফোনের বন্যা এবং ফোনেতে আশীর্বাদের বন্যা, তো আমি সেখানে তো বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদের বন্যা বয়ে যেত না। মেয়ে খুব জেদি, মানুষের কাজ করে, বললেন মিতালির মা সন্ধ্যা বাগ। মানুষের পাশে থাকে দিদি, বললেন ভাই মনোজ বাগ। খুব জেদি, যেটা করবো বলবে সেটাই করবে। এখানে বহু মানুষের কাজ করেছে বা এখনো করছে। অনেক লড়াই করে একটু এই উপরে দিকে গেছে। মানুষের বহু কাজ করছে, মানে ওর কোনো দ্বিধা নেই যে কি সিপিএম কি বিজেপি, ও সব মানুষেরই কাজ করতে খুব অবস্থা। বোন প্রথম থেকেই বিশাল কাজ করেছে এবং সেই সূত্রে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা দিদি অনেক কাজের সূত্রে কলকাতায় ব্রিগেড ডেকে টিকিট দিয়েছেন। মানে কাজ তো হবেই, দল ভেবেছে যেটা সে নির্বাচন করেছেন যাকে সে তো কাজ করবেই এবং সেই হিসাবেই সেই সূত্রেই টিকিট দিয়েছে। 2019 সালে অপরূপা পোদ্দার জিতেছিলেন মাত্র 1142 ভোটে। 2021 সালের বিধানসভা ভোটে আরামবাগ মহকুমার 4টি আসন অর্থাৎ পুরসুরা, খানাকুল, আরামবাগ ও গোঘাটে জেতে বিজেপি। অপরূপা পোদ্দার জানান, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক দিয়েছেন। আমি 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি, দল কাজ করার সুযোগ করে দিয়েছে। মানুষের সাথে থেকে কাজ করেছি দলের নির্দেশ মেনে। দল আমাকে অনেক দিয়েছে, আমি দলের কাছে চিরকৃতজ্ঞ এবং দলের একনিষ্ঠ কর্মী হিসাবে, সৈনিক হিসাবে সবসময় দলের পাশে আছি, থাকবো এবং আরামবাগের মানুষের
সাথে ছিলাম, আছি, সারা জীবন। তৃণমূলের কাছে আরামবাগ শক্ত আসন। এলাকায় প্রতিবাদী ভাবমূর্তি রয়েছে মিতালি বাগের। এই ভাবমূর্তি তার দিল্লির পথ কতটা প্রশস্ত করবে তা বলবে সময়ই। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।